ডক্টর ইউনূস ইতিহাসের কাছে একজন নায়ক থেকে দ্রুত খলনায়কের দিকে এগিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেক চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে একটা সংস্কার এনে দেবেন। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম, এই গোষ্ঠী, এদের কথা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। গত রাত থেকে একটি খবর খুবই আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের মধ্যে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 10-11 দিন পুলিশের এই রেড অ্যালার্ট চলবে এবং পুলিশে বিভাজন রয়েছে। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। বিএনপি ভার্সেস এনসিপি কি যেন ঘটেছে, যেটা অস্বাভাবিক। এনসিপি বিএনপির বিরুদ্ধে চূড়ান্তভাবে জেগে উঠেছে। যখন পুলিশি বেষ্টনী থাকবে না, তখন নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেবের কি হবে এটা তার ভাবা উচিত। শেখ হাসিনা তো ভারতে পালিয়েছে, উনি কোথায় পালাবেন সেই জায়গাটা বাংলাদেশের মানুষ জানতে। এনসিপি যে চাঁদাটা তুলছে সেটা খুব টপ লেভেলের, 50 লক্ষ টাকা। হাসনাত আব্দুল্লাহ টিউশনির নাম বলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ফুটপাত থেকে 10-5 টাকা চাঁদা নেই, সেটা ভাইরাল হইতে পারে। সরকার টিকতে পারবে না। আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। আগামী 8 অগাস্ট পর্যন্ত সারা দেশে 11 দিনের সতর্কতা জারি করা হয়েছে। অচিরেই হয়তো একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসি। সেই খবরটা হচ্ছে পুলিশের মধ্যে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 10-11 দিন পুলিশের এই রেড অ্যালার্ট চলবে এবং সেটা সারা দেশব্যাপী চলবে। কারণ হচ্ছে পুলিশের কাছে নাকি খবর আছে আওয়ামী লীগের লোকজন এই 8 আগস্ট পর্যন্ত এই সময়টাতে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। হঠাৎ করেই পুলিশ এই রেড অ্যালার্ট কেন দিল? আওয়ামী লীগ কি সত্যি সত্যি এরকম কোনো চেষ্টা করছে? পুলিশের তরফ থেকে এরকম আদেশ প্রতিটি জেলার এসপির কাছে চলে গেছে এবং সেই হিসেবে আজকে থেকেই পুলিশ সেই অভিযানে নেমে পড়েছে, তেমন খবরই আমরা জানি। আওয়ামী লীগের ভেতরের খবর আদতে কি? এই খবরটা কোত্থেকে আসলো কিংবা কিভাবে ফাঁস হলো? আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপগুলো থেকে কি এগুলো ফাঁস হলো, নাকি এগুলো ফাঁস হওয়া কিংবা এই পুলিশের রেড অ্যালার্টের পেছনে মূল দায়ী আওয়ামী লীগের পক্ষে যারা অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা করেন? এক ধরনের প্রোপাগান্ডা লীগ তৈরি হয়েছে। সেই প্রোপাগান্ডা লীগ নানা ধরনের কথা বলে পুলিশের মধ্যে একটা ভীতির অবস্থা তৈরি করেছে। সেরকম পরিবেশই কি ঘটতে চলেছে কিংবা সেরকম পরিস্থিতি কি ঘটেছে? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব হঠাৎ করে পুলিশের এই রেড অ্যালার্টের পেছনের কারণটা কি, উৎসটা কি। বলছিলাম হঠাৎ করে পুলিশের রেড অ্যালার্ট জারির কারণ কি? বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের শিরোনাম করেছে। গণমাধ্যমের শিরোনামগুলো ইন্টারেস্টিং। একটি গণমাধ্যম বলছে, আপনারা দেখে নিতে পারেন, হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের, চলবে বিশেষ অভিযান ও তল্লাশি। আরেকটি গণমাধ্যম বলছে আওয়ামী লীগের হামলার আশঙ্কা, 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি। আরেকটি গণমাধ্যম বলছে দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। অর্থাৎ গত রাত থেকেই এই খবরগুলো রীতিমতো ভাইরাল হয়েছে এবং আশ্চর্যজনক হলেও অবাক হয়ে আওয়ামী লীগের পক্ষে যারা ফেসবুকে নানা রকমের কাণ্ড কারখানা করেন, নানা রকমের লেখালেখি করেন, তাদের লেখালেখিগুলো চোখের সামনে আসছিল। তারা যেটা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই বিরুদ্ধে এই পুলিশের যে রেড অ্যালার্ট, মূলত এই রেড অ্যালার্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণ পুলিশের সংখ্যা আগামী 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে একত্রিত হয়ে এক জায়গায় হয়ে
কিংবা বিচ্ছিন্নভাবে সারা দেশে নানা রকমের অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্থাপনায় তারা হামলা করতে পারে, এরকম আশঙ্কা পুলিশের। কিন্তু আশঙ্কাটা কোত্থেকে আসলো? আওয়ামী লীগের লোকজন কি লেখালেখি করছে? আওয়ামী লীগের লোকজন লেখালেখি করছে যে আওয়ামী লীগের কিছু আওয়ামী লীগের পক্ষে প্রতিনিয়ত নেত্রী আগামীকালকে আসছেন বলে আওয়ামী লীগের সাধারণ মানুষকে উস্কে দেয়া এবং সরকারের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনীকে এক ধরনের বাজে বার্তা দিয়েছে তারা। এবং নিরাপত্তা বাহিনী মনে করেছে যে কিছু একটা ঘটতেও পারে। নিরাপত্তা বাহিনীর কাজই তো আগাম সতর্কতা অবলম্বন করা। তো আগাম সতর্কতা অবলম্বন করতে গিয়ে এই সব প্রোপাগান্ডা লীগের খপ্পরে পড়ে যেটা নিরাপত্তা বাহিনী করবে সেটা হচ্ছে সারা দেশে এই যে অভিযান শুরু হয়েছে একেবারে ঢালাওভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যারা একটু শান্তিতে বসবাস করছিল তাদের উপরে দুর্যোগ নেমে আসবে। তাদের ধর পাকড়, যারা মামলায় ছিল না তাদেরকে যে কোনোভাবে মামলায় অন্তর্ভুক্ত করা, কিংবা যারা মামলায় ছিল কিন্তু যে কোনোভাবে একটু ম্যানেজ করে চলছিল, অধিকাংশই মিথ্যা মামলায় জড়িত, তাদেরকে গ্রেপ্তার করা, যে যেখানে পেরেছে যারা লুকিয়ে আছে তাদেরকে ধরা, আইনের আওতায় নিয়ে আসা, এই কাজগুলো পুলিশ করবে। পুলিশে বিভাজন রয়েছে, পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশের। প্রিয় গাজীপুরবাসী, আমরা এখানে অনেক পুলিশ রয়েছে, আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে, কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান, পুলিশে বিভাজন রয়েছে। আজকে কোন একটা সংকট তৈরি হোক, সব দায়ভার যায় একজন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত, ওসি পর্যন্ত। আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লোভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায়। সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, তাদেরকে আবার কোন না কোন সময় রাজনৈতিক লাঠিয়াল হিসেবে তাদেরকে ব্যবহার করা হবে। সেজন্য পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আর কোন লাঠিয়াল বাহিনী হবেন না, আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হন। আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি, আমরা কোন পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাই না। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশের। এবং সেটির জন্য পুলিশ ভাইয়েরা যারা রয়েছেন, আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা হয়। যেই সরকার আসে সেই সরকার আপনাদেরকে ব্যবহার করে। আর কিছু ধান্দাবাজ উপরের দিকের অফিসার রয়েছে, তারা আমাদের পুলিশ ভাইদেরকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করে। অতি দ্রুত পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের পুলিশকে অবশ্যই অরাজনৈতিক ভাবে তাদেরকে ফাংশন করার সুযোগ দিতে হবে। আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের করণীয় নিয়ে বলবেন। জনাব নাহিদ ইসলাম আমাদের যেই দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে যদি নিজের জীবন দিতে হয়, সেটির জন্য আমাদের রাজপথে নেমে আসতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে লড়াইয়ে দেখা হবে। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম, এনসিপি, আক্তার হোসেন, বিপ্লবের তরুণ বিপ্লবীরা, যাদের নেতৃত্বে হাসিনা পতন হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই গোষ্ঠী, এদের কথা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। কি মনে করছেন যে বাড়িয়ে বলছি বা একটু অতিরঞ্জিত? না, এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। হাসনাত, শারজিস, নাহিদদের কথা ছাড়া বাংলাদেশে, তাদের অনুমতি ছাড়া বাংলাদেশে কেউ নির্বাচন হতে পারবে না। এই রিয়ালিটি আপনাকে মেনে নিতে হবে, মেনে নিতে আপনি বাধ্য হবেন, কিছু করার নেই। রিয়ালিটি মেনে নেওয়া দরকার এবং পৃথিবীর বাস্তবতা এটাই। যারা দেশ স্বাধীন করে, যারা নেতৃত্ব দেয়, তারা আলাদা প্রিভিলেজ পাবে। পৃথিবীর সব বিপ্লবে, এমনকি ইসলামের নীতিও এটা। যেমন যারা যুদ্ধে যেতে, তারা গরিমতের মালের ভাগ পায়, এটা একটা স্পেশাল প্রিভিলেজ। এখন যারা যুদ্ধে জিতে না কিন্তু ওই ভূখণ্ডে, তারা কি সবাই পায় না? যারা যুদ্ধে অংশগ্রহণ করে জিতে তারাই তো পায়। এবং সব ক্ষেত্রে যারা যুদ্ধে জিতে, বিজয়ীরা প্রিভিলেজ পায়। পৃথিবীতে যত যুদ্ধ আছে, আমাদের ৭১ সালের কথাই বলেন,
71-এর পর মুক্তিযোদ্ধারা কি গুরুত্ব পেয়েছিল? মুক্তিযোদ্ধারাই ছিল ফার্স্ট ক্লাস সিটিজেন, এবং মুক্তিযুদ্ধে স্পেশাল বিসিএস ব্যাচ থেকে শুরু করে কোন জায়গায় স্পেশাল নিয়োগ তারা পায়নি, সরকার থেকে শুরু করে সব জায়গায়। এটা রিয়ালিটি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন হাসিনার পতন তো আর গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, এটা যুদ্ধের মাধ্যমে হয়েছে, রক্তের বিনিময় হয়েছে। এই জায়গায় হাসনাত শারিস নাহিদদের কথা ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, ওদেরকে বুঝিয়ে শুনে রাজি করিয়ে করতে হবে। ওদের অনুমতি ছাড়া, ওরা রাজি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই রিয়ালিটি জামাতও যদি না বুঝে, ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি না বুঝে, তারাও ভুল করবে। জামাত চরমনাই এটা বুঝে, যদি তারা মনে করে না আমাদের সামনে তো ওরা কিছু না, জামাত ইসলামী সংগঠন আছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় সব জায়গায় আছে, বড় দল। ওরা কারা? না, ওরাই অনেক কিছু, ওরা আপনাদের চাইতে অনেক ক্ষেত্রে বড়, এবং ওদের কথার গুরুত্ব কি দেখেন না লাস্টে? এই রিয়ালিটি মেনে নিতে হবে। ভিপিনুর খুব মনক্ষুণ্ণ যে নতুন দল রেজিস্ট্রেশন পায়নি এখনো, সব জায়গায় তাদের দেখা হয় বড় দল হিসেবে। এটা রিয়ালিটি ভাই, এটা মেনে নিতে হবে। দর্শক, নাহিদ ইসলাম বলছেন গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। এই কথাটা দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আজকে নির্বাচন করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন, অমুক তমুক বলছেন, তারিখ ঘোষণা করতে বলছেন। আরে ভাই, আমরা যদি গণঅভ্যুত্থানটা না করতাম, আপনারা তো পারতেন না নির্বাচনের সব কথা বলতে, আপনারা তো 29 সালে নির্বাচনের স্বপ্ন দেখতে হতো। অতএব সংস্কার করতে দিন, সংস্কার হোক, লেভেল প্লেইং ফিল্ড হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, নতুন সংবিধান হোক, তারপরে নির্বাচনের কথা বলেন। এটা আপনাকে মানতে হবে। এদের বার্তা এটাই। গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না, অতএব গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণ আগে, তারপরে নির্বাচন। আর ইশারাঙ্গিতে বলছে যে নির্বাচন 2029 সালে। নাহিদ ইসলাম স্পষ্ট বলছে সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর জুলাই সনদের খসড়ায় সংস্কারের কথা বলা হয়েছে 2 বছরের মধ্যে, এর মানে 2 বছর লাগবে। ওই 2 বছর পর নির্বাচন, যদিও 2 বছর বলা হয়েছে, নির্বাচিত সরকারের 2 বছর, আর অনির্বাচিত সরকারের 2 বছরের জায়গায় 4 বছর লাগতে পারে। আবার নাহিদ ইসলামরা বলছেন হাসিনা থাকলে তো 2029 সালের আগে 4 বছর আগে নির্বাচনের কথা বলতে পারতেন না। এখন একটু ধৈর্য ধরেন। এগুলো থেকে স্পষ্ট যে ওদের কথা ছাড়া বাংলাদেশে, ওদের অনুমতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে পারবে না। ওরা যদি নির্বাচন বর্জন করে, প্রতিহতের ডাক দেয়, বাংলাদেশের কারো সাধ্য নেই সেই নির্বাচন আয়োজন করা। বিএনপি নির্বাচন বর্জন করলেও সে নির্বাচন সম্ভব, কিন্তু এনসিপি বর্জন করলে সম্ভব। এই রিয়ালিটি মানতে হবে। ওরা বিএনপির তুলনায় এখন পর্যন্ত কিচ্ছু না। ওরা এখন পর্যন্ত জেলা ভিত্তিক ঠিকমতো কমিটি দিতে পারেনি, রাইট? কিন্তু ওদের বাস্তবতা মানতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কোনো অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। তার মানে এখন ধৈর্য ধরেন, বাড়াবাড়ি করেন না, অবস্থা খারাপ হবে। এটা একটা থ্রেট নাহিদ ইসলামের। এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নাহিদ বলেন ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনের জন্য আরো 4 বছর অপেক্ষা করা লাগতো। আমরা গণহত্যা, ফ্যাসিস্ট হাসিনা সব অন্যায়ের বিচার চাই, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো সংস্কার চাই, নির্বাচন চাই। মানে এটা একটা ইঙ্গিত 29 সাল আগে নির্বাচন নয়, এবং সেটা ওদের অনুমতি সাপেক্ষে ওদেরকে ম্যানেজ করে, খুশি করে, অবৈধভাবে খুশি না। ওরা যেহেতু গণঅভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার্স, শহীদ পরিবার। এই প্রশ্ন দুটি প্রাসঙ্গিক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এবং ভারত সরকার কি তাকে প্রত্যর্পণ করবে কিনা, এইটা হচ্ছে একটা প্রশ্ন, যে তিনি স্বেচ্ছায় ফিরে যাবেন বা ভারত সরকার তাকে প্রত্যর্পণ করবে। এরকম নানাবিধ প্রশ্ন আছে শেখ হাসিনাকে নিয়ে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে নির্বাচন কবে। নির্বাচন কবে এই নিয়েও একটা কিন্তু বিরাট বড় ধোঁয়াশা চলছে। যদিও প্রধান উপদেষ্টার যে বৈঠকগুলি করছেন সেখান থেকে একটা আভাস মিলছে যে নির্বাচন হয়তো সরকারি ঘোষণা মতন ফেব্রুয়ারি মাসেই হবে, এবং কোনো মহল থেকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বলছেন যে 2-4 দিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে, বা ভোট কোন সময়টিতে হবে এইটা হয়তো সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে। এবং সরকারের তরফ থেকে এই বক্তব্যগুলিকে খারিজ করাও হয়নি। ফলে নির্বাচন আসন্ন এই রকম একটা আবহ বাংলাদেশে এই মুহূর্তে চলমান। কিন্তু আজকে যখন ভিডিও মঙ্গলবার দিন আমি করছি, তার আগে গত 2-3 দিন কি আরেকটু আগে থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের মানুষের মধ্যে মুখে মুখে রাজনীতিক থেকে শুরু করে সাংবাদিক, আমলা, নেতা, মন্ত্রী, যারা আছেন, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ, সকলের মধ্যে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা কি একটা পাল্টা অভ্যুত্থান করতে যাচ্ছে?
এইটা হচ্ছে প্রশ্ন, মুখে মুখে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার এমনও বলছেন যে প্রতীকী অভ্যুত্থান হলেও সেটা 5 আগস্ট হবে, অর্থাৎ যেই দিন তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন সেই দিনই হবে। আবার কেউ কেউ বলছেন যে তার আগেই অভ্যুত্থান হয়ে যাবে এবং সশস্ত্র অভ্যুত্থান হবে, অর্থাৎ সরকারি অফিস কাছারি সব দখল নেবে আওয়ামী লীগের লোকেরা, এবং শেখ হাসিনা তিনি এই সুযোগে কোনো একটা জায়গা দিয়ে, হয় তিনি স্থলবন্দর দিয়ে নয়তো আকাশ পথে তিনি ঢাকায় অবতরণ করবেন এবং নিরাপদে তিনি গিয়ে আবার ক্ষমতা দখল করবেন। এইরকম একটি কথাবার্তা কিন্তু বাজারে খুব চলমান, এবং আমাকে বাংলাদেশের বহু সাংবাদিক এই নিয়ে প্রশ্ন করছেন। যেহেতু আমি কলকাতায় আছি এবং নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর করি, খবরাখবর করি, অনেকেই আমাকে কিন্তু এই প্রশ্নটি বিগত কয়েকদিন ধরে করছেন যে তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।